নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই গরমে যাতে আরও বেশি ভালো থাকেন, আরও বেশি সুস্থ থাকেন, তার জন্য সামার স্পেশাল একটা থালি নিয়ে এসেছি। বাঙালি থালি বলতে পারেন। আর আমরা তৈরি করব পটল দিয়ে বা পারভল দিয়ে আমরা 3 রকমের রেসিপি। কড়াইটা ভালো করে তাতে দিয়েছি, কড়াইটা তেতে গেছে আর আমি একটু বেশি করে তেল দিচ্ছি। এই 1 চামচ, এই 2 চামচ, আর এই 3 চামচ, আর আবারও দিচ্ছি 4 চামচ। এই 4 চামচ তেল দিলাম আমি এখানে। এবার আমরা এই তেলের মধ্যে পরপরভাবে কিছু পটলকে ভেজে নেব এবং বিভিন্ন রকমের ভাবে কাট করে নেওয়া, বিভিন্ন রকমের পটলের সাইজের পটল আমরা বিভিন্ন রেসিপির জন্য ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা সেটা শিওর হয়ে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি দেখুন একদম কচি পটল, আর এই পটলগুলোকে লম্বা করে চিড়ে এরকম ব্যাঁকা ব্যাঁকা করে কেটে নিয়েছি। এটাকে আগে ভেজে নেব। যখন আমরা এরকমভাবে পটলগুলোকে ভাজবো সেই সময়তে আমরা সামান্য একটুখানি নুন আর হলুদ দেব। খুব বেশি নুন হলুদ দেবেন না, কারণ আমরা কিন্তু তরকারিতেও নুন হলুদ দেব। খুব সামান্য একটুখানি হলুদ আর নুন দিলে পারে পটলটার মধ্যে স্বাদটা অ্যাবজর্ব হয়ে যাবে, আর হলুদ দেওয়ার জন্য এটার কালারটাও খুব ভালো আসবে। তো এই রকমভাবে সামান্য একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আরও একটা ব্যাপার, এই গোটা থালিতে আমি কোথাও কিন্তু বাঙালির অতি প্রিয় আলু ব্যবহার করিনি। অনেক সময়তেই অনেকেরই বিধিনিষেধ থাকে খাদ্যের ব্যাপারে, ডক্টরের পারমিশন থাকে না যে তাদের কিন্তু আলু ছাড়া ডায়েট নিতে হয়। তো সেই জন্য এই থালি তাদের জন্য কিন্তু একদম আদর্শ। আপনার চেনা জানা কেউ যদি থাকেন এরকম, তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তার জন্য খুব হেল্পফুল হয়ে যাবে। তো এরকম পটলগুলোকে না, যেহেতু কচি পটল, খুব বেশি ভাজবারও দরকার নেই, আর আমরা খুব কড়কড়ে করে লাল করেও ভাজবো না। দেখুন পটলের কালারটা বেশ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর একটু উল্টে পাল্টে দেবেন। যেদিকটা হয়ে গেছে অন্য দিকটা হয়নি, এরকমভাবে উল্টে পাল্টে দেবেন। তো এরকমভাবে আধ ভাজা মতন করে নেব আমরা, কিন্তু ভালো করে ভেতরটা কুক হওয়াটাও দরকার। তাই এইরকম করে মিডিয়াম আঁচে আমরা একটু উল্টে পাল্টে পটলগুলোকে ভাজবো। পুরো থালিটা তৈরি করতে আপনি যতটুকুনি টাইম দেখতে পাচ্ছেন ঠিক ততটুকুনিই টাইম লেগেছে। আর আপনি যদি কলেজে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, বা আপনি ওয়ার্কিং লেডি, তো তাহলেও আপনার জন্য এটা একটা খুব ভালো থালি বলতে পারেন, তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই স্বাস্থ্যকর। এগুলো একটু সাইড করে নিলাম। আর এবার এই পটলগুলোকে একেবারে খোসাগুলো এরকম একটু একটু ছাড়িয়ে পুরো আধখানা করে নিয়েছি। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ভাজছি। আমি তৈরি করছি বাঙালির অতি প্রিয় এবং পরিচিত পটল ভাজা। ডালের সাথে এই পটল ভাজা থাকলে আর কি বলবো, বা আবার রুটির সাথে বা পরোটার সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। টিফিনে দিচ্ছেন, তাহলে এরকম রুটি পরোটার সাথে পটল ভাজা দিন, আপনার বাচ্চা কিন্তু খালি বক্স ফেরত নিয়ে আসবে, এইটুকুনি বলতে পারি। খুবই ভালো লাগে। তো বাচ্চারা পটলের দানাটা খেতে ভালোবাসে না, কিন্তু এই কচি পটলে তো দানাও থাকে না সেরকম, সেই জন্য তাদের কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন এরকম করে এটা ভাজবো। আর এই যে সাইডে সরিয়ে রেখেছি, এটার যে তেলটা ঝরে গেল, এটা আমরা আলাদা তুলে নেব। এটা কোন রেসিপিতে ব্যবহার করছি আপনি কিন্তু দেখবার জন্য পুরো ভিডিওর সাথে কানেক্ট থাকুন। এইরকম করে আমরা এটাকে তুলে নিলাম, আর এটা এখানে ভাজতে হবে। তো এটাকেও আমরা এরকম মিডিয়াম আঁচে ভাজবো, খুব বেশি জোর করে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে আর ভেতরটা শক্ত থাকবে। এই দেখুন এটা এরকম করে তুলে রেখেছি। এরকম করে আমরা ভাজবো। আর এটা খুব সহজ একটা রেসিপি, খুব স্বাস্থ্যকর। এই গরমে আমাদের অনেক বেশি জল যেমন খেতে হয়, তেমন খাবারের মাধ্যমেও কিন্তু অনেক কিছু সবজি, যেমন এইরকম পটল, লাউ, কুমড়ো ইত্যাদির মাধ্যমে আমরা যে খাবারটা গ্রহণ করি তার মধ্যেও কিন্তু প্রচুর জল থাকে। দেখুন এই রকম একটা দিক হয়ে গেছে, তো আমরা এইটাকে উল্টে দেব। এই রকমই যখন কালারটা এই দিকেও আসবে সেই সময় আমরা এটাকে তুলে নেব। তো এইভাবেই এটাকে ভেজে নিতে হবে। আর এরকম করে আমরা দিকটাও হয়ে গেছে, আর আমরা পটলটাকে তুলে নিচ্ছি। হয়ে গেল আমাদের পটল ভাজা, মানে আমাদের একরকম পদ কিন্তু রেডি। এবার আপনি একটু ডাল তৈরি করলেই আপনার রেসিপি একদম পারফেক্ট। চলুন পরবর্তী রেসিপি। এই তেলের মধ্যেই আমরা কি করব, আরেক রকম করে কাট করে রাখা পটলটা দেব, কিন্তু তার সাথে দেব কিছুটা ফোড়ন। ফোড়নের জন্য আমি প্রথমে দিচ্ছি জিরে, একদম গোটা জিরে, সাজিরে নয়, একদম নর্মাল যে জিরে হয় সেই জিরে দিলাম। দিচ্ছি একটুখানি ধনে, আর ধনে
ধনে আর জিরে যদি একসাথে দেন এই রান্নায় খুব ভালো হবে স্বাদটা। সামান্য একটুখানি দারচিনির টুকরো দিচ্ছি। এবার এই ডালনাতে যেরকম করে পটলগুলোকে আমরা বাঙালিরা কাটি, এরকম দুটো দিক কেটে নিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে এই রকম গোল গোল করে এই ডালনা করার পটলটা এখানে দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে এই রেসিপিতে যে যা যা আমি রেসিপি দেখাচ্ছি সবেতেই আলু ব্যবহার করতে পারেন, কিন্তু আলু ছাড়াও যে রেসিপি তৈরি হয় বাঙালি খাবার যে সুস্বাদু হয়, তাই আজকে আপনার সাথে শেয়ার করছি। এখানেও পটলের জন্য আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। তবে হ্যাঁ, এখানে একটু নুন হলুদটা একটু বেশি দিন, তাহলে পারে এটা এখানেই রান্নাটা তৈরি করব, তাই জন্য এখানে পরিমাণ মতন নুন হলুদ দিলাম। তো দেওয়ার পরে আমরা খুব ভালো করে পটলটাকে ভেজে নেব। দেখছেন পটল কীরকম সমস্ত তেলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। 3টে রান্নার জন্য আমি যে টুকুনি তেল দিয়েছিলাম পুরোটাই কিন্তু এখানে অ্যাবজর্ব হয়ে গেছে। আবার পটলটা ভাজা হয়ে যাবার পর এখানে তেলটাকে ছেড়েও দিয়েছে। পটলটা আমাদের বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তবুও যে দিকগুলো হয়নি সেদিকটা আমি আবার এরকম খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই রান্নাতে আপনি যদি মনে করেন একটু বেশি ঝাল খাবেন, তাহলে বেশ কয়েকটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে দিতে পারেন, তাহলে সেই ঝালের অভাবটা পূরণ হয়ে যাবে। আমার পটলটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে পটলটাকে এই পর্যায়ে তুলে নেব। এই পর্যায়ে পটলটাকে আমি ওই পাত্রে তুলে নিলাম, আর খুব সামান্য একটুখানি তেল দিয়েছি, আর দেবার পরে দেখুন এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই যে তেলটা দিলাম, খুব সামান্য হাফ চামচ মতন তেল দিয়ে তাতে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম স্লাইস করে করে দিলাম। এখানে পেঁয়াজকে খুব যে বেরেস্তার মতন ঝিরিঝিরি করে কাটতে হবে এমনটা না, মোটামুটি একটা স্লাইস করলেই আপনার রান্না রেডি। তো দেখুন এই রকম করে আমরা এখানে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজুন, তাহলে পরে এখানে এই দেখুন এটা যে জড়ো জড়ো হয়ে থাকে সেটাকে ভালো করে এই পেঁয়াজের যে ফ্লেক্সগুলোকে খুলে দিচ্ছি আর এটাকে ভালো করে ভাজছি। পেঁয়াজটা এখানে আঁচটা যেহেতু মিডিয়াম টু হাই করা আছে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই রান্নায় পেঁয়াজকে কিন্তু খুব লাল করে ভাজবারও কিন্তু দরকার নেই। যখন পেঁয়াজটাকে ভাজছি সেই সময়তে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম মোটা মোটা করে কাট করে নিচ্ছিলাম। তো দেখুন এখানে আমরা দিয়ে দিচ্ছি এরকম টমেটো। এই টমেটোগুলোকে এরকম লম্বা লম্বা ফালি করে আমি এখানে দিয়ে দিয়েছি। এই টমেটোটা এখানে কিন্তু আপনি পেস্ট হিসাবেও দিতে পারেন, কিন্তু আমি রান্নায় এরকম টমেটোটা দিচ্ছি যাতে এটা খেতে খুব ভালো হয়। তো এই দুটো টমেটো এরকমভাবে দেওয়ার পর আমি পেঁয়াজের সাথেই খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজের সাথে সামান্য একটু সতে করে নিতে হবে যাতে টমেটোর এই জুসটা বেরিয়ে আসে, খুবই পাকা টমেটোটা। এই সময় আমি দিয়ে দিচ্ছি একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখা কিছুটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে এরকমভাবে আমি দিয়ে দিলাম। এবার এটাতে নুন হলুদ কিছু কিন্তু মাখানো নেই, চিংড়ি মাছকে ওভারকুক করতে নেই, তাই একই সাথে আমি এই রকম করে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ, পটলে যে নুনটা দিয়েছিলাম সেই নুনটাকে বাদ দিয়ে, মানে ওই নুনটাকে ধরতে হবে, আর তার সাথে এই নুনটা একই তরকারির। এটা আমি করছি পটল চিংড়ি, বাঙালির অতি প্রিয়, খুব প্রিয় এবং খুব ফেভারিট একটা জনপ্রিয় রেসিপি পটল চিংড়ি। যদিও পটল চিংড়ির আলাদা করে ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার আমার ভিডিওগুলো স্ক্রল করতে করতে দেখলেই আপনি বুঝতে পারবেন। এছাড়া ফিশ রেসিপি বলে যে প্লেলিস্ট আছে সেখানেও পেয়ে যাবেন। এবার নুন হলুদ ওই একসাথে চিংড়ি মাছের সাথে আর পেঁয়াজ টমেটোর সাথে আমরা খুব ভালো করে কষেও নেব, আর এতে করেই কিন্তু আমাদের চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই যে দেখছেন জুস জুস ব্যাপারটা, এটাকে একটু ড্রাই ড্রাই করে নিতে হবে। তো দেখুন এইরকম করেই আমাদের এই সময়তে কিন্তু আমরা আঁচটা হাই করে দিয়েছি। বেশ খানিকটা আদাকে গ্রেট করে আমরা এখানে দিয়ে দিলাম। আমি সাধারণত আদাকে গ্রেট করেই ব্যবহার করি, তাহলে না একটা আদার খুব ভালো ফ্লেভার অ্যাড হয়ে যায়। এবার আমরা যে ভেজে রাখা ডালনার যে পটলটা, সেই পটলটা এখানে অ্যাড করব, কিন্তু বাঁকা করে কাট করা পটলটা এখানে দেব না, এটা আলাদা, এটা ঝোলের জন্য তৈরি। আর এখানে দিয়ে দিচ্ছি এই ডালনার পটলটা। আমরা আলু পটল চিংড়ির যে ডালনা করি সেখান থেকে আলুকে বাদ দিয়ে দিয়েছি আমি, তবে আপনি ইচ্ছা করলে এখানে আলু দিতেই পারেন, দিলে খুব ভালো হবে। কিন্তু আজকে আমি উইদাউট পটেটো থালিও যে কত সুস্বাদু হতে পারে তার আইডিয়াই আপনার সাথে শেয়ার করছি। এই গরমে অনেকেরই কিন্তু আলু খাওয়ার বারণ থাকে, সেক্ষেত্রে আপনি কি করে রান্না করবেন তার একটা হদিশ এখানে। আমার খুব ভালোভাবে চিংড়ি মাছটা আর সমস্ত মশলাটা কষা হয়ে গেছে, খুব বেশি অতিরিক্ত কষানো আমি কষছি না। এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিতে হবে।
যেহেতু এই রান্নাটার মধ্যে একটা বাঙালি ছোঁয়া আছে, আর বাঙালি রান্নার মধ্যে একটু চিনি অবশ্যই থাকে, নাহলে না এই স্বাদের একটা ঠিক ব্যালেন্স ক্রিয়েট হয় না। তো আপনি একদম চিনি না খেলেও আপনাকে অল্প একটু ব্যালেন্সের জন্য দিতেই লাগবে, নাহলে না সেই অথেন্টিক স্বাদটা আপনি ঠিক পাবেন না। এবার আমরা জল দিয়ে দিচ্ছি। আপনি যদি ঝাল খান কিছুটা কাঁচা লঙ্কাও বাটা এখানে দিতে পারেন, তবে আমি যেহেতু ঝালটা বিশেষ একটা খাই না তাই জন্য আমি এখানে দিইনি। তো এইরকমভাবে এটা এবারে ফুটবে। আর আমার রান্নাটা এই যেরকম ঝোল আপনি চাইছেন সেই মতন এরকম রাখুন, জলটা দিন। আর এটা একটু ফুটে ভালো করে ঘন হয়ে এলেই আমার রান্না কিন্তু রেডি। আর দিয়ে দেবো সাথে ঘি আর গরম মশলা। ঘি আমি দেব না, ঘি দিতে আপনাকে বলছি। আপনি যদি ঘি খান তাহলে আপনি ঘি দিন। এই দেখুন আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে করে এখানে কাঁচা লঙ্কার ঝালটা অতটা হবে না কিন্তু গন্ধটা হবে। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাকে বেটে ব্যবহার করুন আর কষবার সময়তে ব্যবহার করুন, তাহলে আপনার পর্যাপ্ত ঝাল আপনি ঠিকঠাক পেয়ে যাবেন। এটা এখানে ফুটতে থাকুক, আমরা চলে যাব আমাদের পরের রেসিপির দিকে। আমাদের রেসিপির জন্য আমি তেল এখানে গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মাছ, জ্যান্ত রুই মাছ, তাকে ছোট ছোট করে কাট করা রয়েছে, যেরকম পিস আমরা খাই সাধারণত বাঙালিরা। তো এইখানে মাছ এরকমভাবে আমরা ভেজে নেব। এই জ্যান্ত মাছ, আপনি টাটকা মাছ কী করে বুঝবেন? দেখুন এক্ষুনি ফুলে যাবে, পুরো রসগোল্লার ফোলার মতন দপ করে ফুলে যাবে মাছগুলো। এটা জ্যান্ত মাছের এরকমই হয়, আমরা নদীর ধারে বাস করি তো নদীর মাছ আর কি। তো এই রকমভাবে আমরা রুই মাছের ঝোল তৈরি করছি এই সামার সিজনের জন্য। মাছটাকে নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ ধরে রেখে দেওয়ার দরকার নেই, তো এই রান্না করতে করতেই আপনার হয়ে যাবে। মাছটার একটা দিক যখন বুঝবেন হয়ে গেল তখন এটাকে এরকমভাবে টার্ন করে নেবেন। তো এইভাবে আমরা মাছটাকে একটু উল্টে দিচ্ছি, আর এইভাবে ভালো করে, খুব যে এই মাছকে না খুব কড়কড়ে করে ভাজবেন না, তাহলে মাছের যে প্রোটিনটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। খুব হালকাও ভাজবেন না, তাহলে খেতে কাঁচা কাঁচা লাগবে। একদম ঠিকঠাকভাবে ভাজুন, কিন্তু অতিরিক্ত কখনোই ভাজবেন না। তো এইভাবে আমরা এখানে মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, কিন্তু কড়কড়ে করে ভাজবেন না। মাছের ভেতরের অংশটা যেন হার্ড না হয়ে যায়, ছিবড়ে ছিবড়ে যেন খেতে না লাগে, সেই জন্যই বললাম। মাছের প্রোটিনটাও কিন্তু তাতে করে নষ্ট হয়ে যায়। দেখতেই পেলেন কতটা কম তেলে আমরা মাছটাকে ভাজছি, কারণ আমার সবজিটা আমি যে বাঁকা করে পটলটা কাট করে ভেজে নিয়েছিলাম সেটা তো ভেজে রাখাই আছে। মাছ ভাজার জন্য আর সামান্য একটু ফোড়নের সম্বারের জন্য আমি মাছটাকে এইটুকুনি তেল দিয়েই ভাজছি। তো এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তেল থেকে এরকম করে তুলে নিলাম। এই মাছের ঝোলটা অসাধারণ খেতে হয় আর শরীরকেও খুব ঠান্ডা রাখে। এবারে এরকম করে তুলে রাখার পরে আমরা মাছের ঝোলের মধ্যে দেব একটু ফোড়ন, একটা বিশেষ রকমের ফোড়ন। আমি দিচ্ছি নাইজেলা সিডস বা কালো জিরে। কালো জিরে না আমাদের শরীরের অনেক রকম সাহায্য করে, এর অনেক হেলথ বেনিফিট আছে। দেখুন এত কিছু তো আমি বলতে পারবো না, আপনি গুগলে গিয়ে সার্চ করুন। তো এই নাইজেলা সিডস কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। এর সাথে দিলাম আমি টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝাল হবে না, কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে ভুলবেন না, নাহলে ফেটে আপনার দিকেই তেড়ে আসবে। তাই কাঁচা লঙ্কা আর টমেটোর জন্য একটা অপূর্ব স্বাদ হবে। টমেটোকে আমরা কষবো না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করব। ঠাকুরবাড়ির রান্নার রেসিপি যে সিরিজ আছে তার মধ্যে যে টমেটোর ঝোল এখানে খুব প্রচলিত, তারাও কিন্তু খেতেন। আমি আদা নুন হলুদ দিয়ে দিলাম, কারণ শরীরকে ঠান্ডা রাখার জন্য মাছের এই রকম ঝোল খেতে খুবই সুস্বাদু এবং উপাদেয়, এবং আমাদের শরীরকে এই সময় ঠান্ডা রাখতে সাহায্য করে। টমেটোকে বারবারই বলছি কষবেন না ভালো করে, টমেটোটা একটু কাঁচা কাঁচা থাকবে, মানে কাঁচা গন্ধটা থাকবে না, সেই দিক থেকে রান্না হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু এরকম ঘ্যাঁট ঘ্যাঁট হয়ে কষে যাবে না, এটা একটু গোটা গোটাই থাকবে, তবেই খেতে ভালো লাগবে। এটা কুক হবে পরে যে ঝোলটা আমরা তৈরি করব তার সাথে, তবেই এটা বেশ ভালো হবে এবং এটার পুষ্টিগুণ বজায় থাকবে। আমরা পটলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে পটলের মধ্যে টমেটোর এই রসটা অ্যাবজর্ব হয়। আর এবারে দিয়ে দেব জল, যতখানি ঝোল আপনি চাইছেন। এটা একটু ঝোল, বাঙালি যে মাছের ঝোল হয়, একবার এই রকম করে বাঙালি মাছের ঝোল আপনি যে ধরনেরই মানুষ হন না কেন, একবার এই রকম করে বাঙালি মাছের ঝোল খেয়ে দেখুন। আপনি যদি মাছ খেতে পছন্দ করেন তাহলে এই গরমে এই ধরনের ঝোলটা আপনার অবশ্যই শরীরকে ঠান্ডা রাখবে এবং খুবই আপনার খেতেও খুব ভালো লাগবে। এবার এই ঝোলটা একটুখানি ফুটে ওঠার জন্য আমরা অপেক্ষা করব। ঝোলটা যেই ফুটতে শুরু করবে এটা একদম টেলটেলে ঝোল হবে, আর তবেই এটা খেতে অতটাই সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। তো এই দেখুন
এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি জানি আপনারা আমার মাছের রেসিপি খেতে খুবই পছন্দ করেন বা দেখতেও পছন্দ করেন, তো তার জন্যই বললাম যদি বিশ্বাস করেন আমাকে একবার, তাহলে এই ঝোল রেসিপিটা একবার মাস্ট ট্রাই করুন, খুব ভালো লাগবে। এই সিজন এবার দেখুন এই যে মাছটা তুলে রেখেছিলাম, এর যেটা জুস আমার বাটিতে এসে জড়ো হয়েছিল, এটা দিতে ভুলবেন না, এর জন্য কিন্তু স্বাদটা অনেকখানি বেড়ে যায়। আমরা সাধারণত এটা ফেলে দিই, কিন্তু এটা তেল নয়, মাছ ভাজার পর এই মাছের একটা জুস এখান থেকে বের হয়, সেটা দিতে ভুলবেন না। এইভাবে আমরা মাছটা দিয়ে দিলাম আর এবার এটা একটু ফুটে উঠবে। ফুটে ওঠার পর আমরা এটাকে বন্ধ করে এটাকে সার্ভ করব। এর মধ্যে আর কোনো মশলা কিন্তু যাবে না, জাস্ট এটা টকবক করে একটু ফুটবে। পটলটা ভাজাই হয়ে আছে আর পটল চিংড়িটা দেখুন এরই মধ্যে রেডি হয়ে গেছে। আর পটল চিংড়িতে আমি দিয়ে দিচ্ছি আমার শাহি গরম মশলা। এই গরম মশলার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। অবশেষে ভিডিওর ক্লিপিংসগুলো সব কোথায় চলে গেছিলো খুঁজে পেতে আপনার জন্য আমি সুন্দরভাবে এটাকে আপলোড করে দিয়েছি। এই গরম মশলা বাঙালি শাহি গরম মশলা, অবশ্যই A to Z সমস্ত রান্নায় দিতে পারবেন। দেখুন আমাদের ঝোলটা ফুটে এই রকম পর্যায়ে এসছে। এবার আমি এটাকে অফ করে দেব আর আমাকে পরিবেশন করে দেবার পালা। এই হচ্ছে আমাদের পটল চিংড়ি। তো চলুন পরিবেশন করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, কী ধরনের রেসিপি আপনি আমার কাছে চাইছেন, জানাতে ভুলবেন না। পটল ভাজা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে, আর এখানে একটা এফেক্ট আপনি দেখতে পাবেন, সেটা কোনো এফেক্ট নয়, এই গরম ভাতের ধোঁয়া এরকম উঠে উঠে মাঝখানে আমার ছবিটাকে এরকম আবছা করে দিচ্ছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।